comes and goes. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রগতি ইনস্টিটিউট অফ ভাষার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি সেন্টেন্সের উপর, যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং ন্যারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া সেন্টেন্স তৈরি করতেও এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আজকে সেন্টেন্সের উপর আলোচনা করতেছি। আগে জানতে হবে সেন্টেন্সটা কি। আমরা সারাদিন যে কথাগুলো বলি, প্রত্যেকটা কথাই হলো একটা সেন্টেন্স। আমরা সারাদিনে যা কথা বলি না কেন, এই কথাগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। সর্বপ্রথম জেনে নিই সেন্টেন্সটা কি। কয়েকটা ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন একটা মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স বলে। উদাহরণ, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, ভাত খাইছি, আমি স্কুলে গেছিলাম, আমি স্কুলে যাব। এই ধরনের কথাই হচ্ছে সেন্টেন্স। বলতে পারি, করিম তুমি কোথায় যাচ্ছ? করিম তুমি ভাত খেয়েছো? তোমার জন্য দোয়া করি, তুমি বড় হও। এগুলি হলো সেন্টেন্স, বাংলায় যাকে বাক্য বলে। এখন আসি সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এটা আমরা অনেকেই জানি, কিন্তু ন্যারেশন করতে গেলে সেন্টেন্সগুলো আমরা ডিফাইন করতে পারি না, যার কারণে আমাদের রিপিটিং ভার্বটা বসাতে অনেক সমস্যা হয়ে যায়। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আজকে আমার এই ক্লাসটা। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে আমার এই সেন্টেন্সের ক্লাসটা শুনো, তাহলে ন্যারেশনে রিপিটিং ভার্ব বসাতে বিন্দুমাত্র সমস্যা হবে না। সেন্টেন্সের টুকিটাকি যে প্রবলেমগুলো আছে, এগুলো ইনশাল্লাহ আজকে আমি সলভ করে দেবো। তো আসি প্রথমে অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সটা কি? বাংলায় যাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। তো আমরা চিনব কিভাবে এটা অ্যাসারেটিভ সেন্টেন্স? অ্যাসারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে, বাক্যটা শুরু হবে নাউন অথবা প্রোনাউন দিয়ে। আমি আবার বলছি, অ্যাসারেটিভ সেন্টেন্স আমরা চিনতে পারবো, বাক্য শুরু হবে নাউন অথবা নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। প্রোনাউন দিয়ে শুরু হবে। আমি এখানে একটা বাক্য লিখেছি, আই গো টু স্কুল। এই যে আমি স্কুলে যাই, আমার একটা আমি বর্ণনা দিলাম। করিম ইজ এ গুড বয়। করিম সম্পর্কে আমি একটা তথ্য দিচ্ছি, করিম একটা ভালো ছেলে। এটাও শুরু হয়েছে একটা নাউন দিয়ে। করিমের পরিবর্তে আমি একটা প্রোনাউন ইউজ করতে পারি, হি ইজ এ গুড বয়। সে হয় একটা ভালো ছেলে। সেটা বলতে কে? সেটা বলতে করিম। করিমের নামের পরিবর্তে আমি প্রোনাউন হি ব্যবহার করেছি। তাহলে আশা করি তোমরা অ্যাসারেটিভটা বুঝতে পেরেছো। অ্যাসারেটিভ নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হবে, বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। এরপরে আসি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভটা হচ্ছে যা দ্বারা প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয়, সে ধরনের বাক্য হলো ইন্টারোগেটিভ। এখন এটা আমরা চিনব কিভাবে? এটা চেনার দুটো উপায় আছে। যেটা কমন সেটা হচ্ছে, এটা শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে। আরেকটা হচ্ছে, ইন্টারোগেটিভ দুইভাবে তৈরি করা হয়। একটা ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড বলতে যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়, হাউ, হোয়াট, হুইচ, হোয়েন, ইটিসি। তো ইন্টারোগেটিভ ডাব্লিউএস দিয়ে শুরু হবে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়। যদি কোনো বাক্য আমরা ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দেখতে পাই, আমরা এটা নির্ণয় করে নেব এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা কোশ্চেন মার্ক তো আসি। তো আমি উদাহরণ যেটা দিয়েছি, হোয়াট ইজ ইউর নেম? ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেক্ষেত্রে
টু ডু ভার্ব ব্যবহার করা হয়, ডু ডিড ডাজ, এখানে টু ব্যবহার করেছি। আরেকটা এরপরে আমি এক্সক্লেমেটরিটা নিয়ে এসেছি। ইন্টারোগেটিভের সাথে এক্সক্লেমেটরিটা আমি সংযোজনের একটা সমন্বয়ের একটা অনেক বড় একটা কারণ আছে, একটা ফ্যাক্ট আছে। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি দুইটি সেম কন্ডিশন। ইন্টারোগেটিভও থাকে ডাব্লিউএস ওয়ার্ড, আর এক্সক্লেমেটরিতে থাকে ডাব্লিউএস ওয়ার্ড। এক্সক্লেমেটরি দিয়ে সাধারণত আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে এখন আমরা আসি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে থাকে। এক্সক্লেমেটরি মানেটা হচ্ছে একটু আশ্চর্য হওয়া, যে বাক্যগুলো দিয়ে আশ্চর্যবোধক অবাক হওয়ার মতো কিছু বর্ণনা করা হয়, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। সেটা কীরকম? যেমন এখানে আমি লিখেছি করিম ইজ এ গুড বয়। আমি এটা আশ্চর্য হয়ে বলতে পারি, করিম কত ভালো ছেলে, কত সুন্দর পাখিটা। এ ধরনের বাক্য হলো এক্সক্লেমেটরি। এখন এক্সক্লেমেটরিটা আমরা কিভাবে তৈরি করব? কারণ এটাও ডাব্লিউএস, ইন্টারোগেটিভও ডাব্লিউএস। ডিয়ার স্টুডেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আজকের এই পয়েন্টটা তোমরা অনেক মনোযোগ দিয়ে শুনবা, তাহলে জীবনে কখনো ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি তোমাদের ভুল হবে না। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে। কিন্তু বাক্যর শুরুতে এখানেও আছে ডাব্লিউএস ওয়ার্ড, এখানেও ডাব্লিউএস ওয়ার্ড। একটা কথা মনে রাখবা, ইন্টারোগেটিভে ডাব্লিউএস এর পরে থাকবে অক্সিলিয়ারি ভার্ব। ইন্টারোগেটিভে ডাব্লিউএস এর পরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট। ইন্টারোগেটিভ মানে ডাব্লিউএস, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট। আর এক্সক্লেমেটরি হচ্ছে ডাব্লিউএস এর পরে অ্যাডজেক্টিভটা আনতে হবে। এক্সক্লেমেটরিতে ডাব্লিউএস এর পরে অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটাই আনতে হবে, এবং এখানে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্বটা লাস্টে দিতে হবে। যদি এটাই মনে রাখো, এই দুটার জীবনে কখনো তোমাদের এক্সক্লেমেটরি এবং ইন্টারোগেটিভ কখনো তোমাদের ভুল হবে না। খুব সুন্দরভাবে তোমরা এটাকে ডিফাইন করতে পারবা। আবার বলে দিচ্ছি, হাউ গুড বয় করিম ইজ। করিম কত ভালো ছেলে। ইন্টারোগেটিভটা কি? আবার ইন্টারোগেটিভ যদি আমরা এটা করতে চাই, আমি আরেকটা ক্লাসে সেটা দেখাবো, আর ওটাতে যাচ্ছি না। আবার এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, অ্যাসার্টিভ এখানে আসি। অ্যাসার্টিভটা কি করব? সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্বটা আমরা আগে নিয়ে আসবো। সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব আগে। কারণ এই তিনটা জিনিসের একটা অনেক গভীর একটা সমন্বয় আছে। অ্যাসার্টিভ মানে সাবজেক্ট আগে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব। ইন্টারোগেটিভ মানে আগে ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট। আর এক্সক্লেমেটরি হচ্ছে আগে ডাব্লিউএস, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব। আশা করি তোমরা এই তিনটার পার্থক্যটা বুঝতে পেরেছো। এবার আমরা আসবো ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু জটিল, বিশেষ করে ন্যারেশন এটা ডিফাইন করতে অনেক সমস্যা হয় স্টুডেন্টদের। তো তোমাদের যারা ন্যারেশন করতে, এই ইম্পারেটিভ সেন্টেন্স ডিফাইন করতে যাতে তোমাদের সমস্যা, আমি আজকে ইনশাআল্লাহ তোমাদের এই সমস্যাটা সমাধান করে দেবো। এই মনোযোগ দিয়ে তোমরা শোনো। দেখো কি লিখেছি। ইম্পারেটিভ জিনিসটা সাধারণত ইম্পার্ট বলতে কাউকে আরোপ করা বোঝায়, মানে কাউকে তার ইচ্ছার বিরুদ্ধ থেকে একটা জায়গায় আবদ্ধ করাকে বলা হয় ইম্পার্ট থেকে ইম্পারেটিভ। বাট একটা কাজ আরোপ করা। আর টিএভি দিয়ে তো আমরা জানি যোগ করলে সেটা নাউনে রূপান্তর করা হয়, নাউন করা হচ্ছে ইম্পারেটিভ। তো এখানে হচ্ছে যে একজনকে তার ইচ্ছার বিরুদ্ধে গণ্ডির ভিতরে আবদ্ধ রাখা। যেমন তাকে একটা আদেশ করা, এই যাও আমার জন্য গ্লাস পানি নিয়ে আসো। যদিও তার ইচ্ছে নাও থাকে, কিন্তু তারপরেও কিছু করার নেই, তাকে অর্ডার করা হয়েছে তার সিনিয়র কারো থেকে, অথবা নিষেধ করেছে পিতামাতা, গার্জিয়ান, অভিভাবক, শিক্ষক মণ্ডলী তার ভালো লাগার বিরুদ্ধে। যেমন দুপুরে রোদে খেলতে যাবা না, পুকুরে গোসল করতে যাবা না, এই জিনিসগুলো। আরও কিছু আছে, হ্যাঁ, তোমার উপদেশ, নিষেধ, আমার কাছে কিছু প্রস্তাব, ভালো প্রস্তাব হতে পারে, আবার কুপ্রস্তাব হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে ইম্পারেটিভ। তো আজকে আলাদা করে দিচ্ছি তোমাদের এই জিনিসটা। অর্ডার এবং রিকোয়েস্ট
অর্ডার মানে হচ্ছে আদেশ করা, আর রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা। তো আমি যদি এখন আমার স্টুডেন্ট একটাকে বলি, যাও আমার জন্য গ্লাস পানি নিয়ে আসো, করিম আমার জন্য গ্লাস পানি নিয়ে আসো, করিম গেমস খেলতেছে সাপোজ, কিন্তু স্যার বলেছে, কিছু করার নেই, তার গেমসের অর্ধেক পর্যায়ে সে মোবাইলটাকে পোস্ট করে সে গিয়ে আমার জন্য পানি নিয়ে আসবে, এটা কিন্তু তার স্ত্রীর বিরুদ্ধে একটা কাজ, যদিও তার ভালো না লাগে, কিন্তু করার নেই, তাকে আমি কী করেছি, অর্ডার করেছি। আবার এই বাক্যটাই আমার জন্য এক গ্লাস বা আমাকে এক গ্লাস পানি দাও, এটাই কিন্তু আবার কি হয়, রিকোয়েস্ট হয়। তো এটা কীভাবে বুঝবো আমরা বাক্যের মধ্যে যখন দেখবো স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে কথা হচ্ছে, তার মধ্যে একজন টিচার হচ্ছে অনেক সিনিয়র, তো সিনিয়র কখনো জুনিয়রদেরকে রিকোয়েস্ট করতে পারে না, তার মানে এটা ডেফিনেটলি এটা এটা অ্যাডভাইস মানে অর্ডার। আবার জুনিয়ররা ছোটরা বড়দের থেকে যদি কোনো কিছু চায়, তখন কিন্তু তারা কোনো অর্ডার করতে পারে না, তারা রিকোয়েস্ট করতে পারে। কোনো কিছু চাওয়াও কিন্তু একটা রিকোয়েস্ট। যেমন সন্তান তার বাবাকে বলতে পারে, আব্বু আমাকে 100 টাকা দিবা বাবা, তার এই রিকোয়েস্টে কিন্তু বাবার মন গলে যাবে, বাবা না থাকা সত্ত্বেও যে কোনোভাবে হোক ব্যবস্থা করে সন্তানকে 100 টাকা দিয়ে দিবে, এটাই আমরা ধরে নেব, এটাই হচ্ছে রিকোয়েস্ট। এটা সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু আমরা এটা ধরে নিতে পারি। তার মানে বড়রা যদি ছোটদেরকে কিছু বলে সেটাই হবে অর্ডার, আর ছোটরা যদি বড়দেরকে কিছু বলে সেটাই হবে রিকোয়েস্ট। আমার এখানে একটা উদাহরণ আছে, গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। ন্যারেশনের ক্ষেত্রে এটা রিপিটিং ভার্ব এবং রিপিটিং স্পিচ, রিপিটিং ভার্ব দেখে বুঝে নিতে হবে যে এটা রিকোয়েস্ট নাকি এটা অর্ডার। যদি ওখানে লেখা থাকে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গিভ মি গ্লাস অফ ওয়াটার, তখন এটা দিতে হবে এটা অর্ডার। আবার যদি জুনিয়র সিনিয়রকে বলে, অথবা একটা আগন্তুক যদি কাউকে এসে বলে যে ভাই সাহেব আমাকে এক গ্লাস পানি দিবেন, সেক্ষেত্রে এটা একটা রিকোয়েস্ট হয়ে যাবে। তো দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখন এটা কী পজিশনে আছে এটা নির্ণয় করা যাবে না রিপিটিং ভার্ব ছাড়া। তা আমরা ধরে নিই যেহেতু এখানে প্লিজ নেই, তাই এটা একটা অর্ডারটি ধরে নিতে পারি। আর বাকিটা ন্যারেশনের ক্ষেত্রে আমরা রিপিটিং ভার্ব কে বললো তার উপর ভিত্তি করে আমাদের এটা নির্ণয় করতে হবে। আর রিকোয়েস্ট তো বলে দিলাম, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তো উড দিয়েও কিন্তু অনুরোধগুলো প্রকাশ করা হয়, উড ইউ গিভ মি প্লিজ, উড দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এটা অনেক একটা শালীন ভাষা, খুব ভদ্র নম্র ভাষা। উড দিয়ে বিনয়ের সহিত যদি কারোর থেকে কিছু চাওয়া হয়, সেক্ষেত্রে উডটাকে ব্যবহার করা হয় বা কুডটাকে ব্যবহার করা হয়, সেটাও একটা রিকোয়েস্ট। এরপরে আসি অ্যাডভাইস এবং ফরবিড, এটাও ঠিক সেম একটা জটিল আছে। আমরা অ্যাডভাইস এবং উপদেশ এবং নিষেধটাকে আমরা ডিফাইন করতে পারি না। উপদেশ এবং নিষেধটা একই ধরনের বাক্য। উপদেশটা কি, যদি বলি এই ফুটবল খেলবা না, কাবাডি খেলবা না, অথবা যে কোনো একটা খেলা খেলবা না, এটা কী ধরবো আমরা বুঝতেছি যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু ন্যারেশনের বেলায় ইম্পারেটিভ সেন্টেন্স চিনলেই হবে না। এটা কোন ধরনের বাক্য, রিপিটিংভাবে আমি কী লিখবো, ফরবিড লিখবো নাকি আমি এটা অ্যাডভাইস লিখবো, এটা ডিপেন্ড করবে যেই কাজটা ফরএভার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল ক্লাসের সকল শ্রেণীর লোকদের জন্য বাধ্যতামূলক, মেনে নিলে তার জীবনটা মঙ্গলময় হবে, সেটাই হচ্ছে উপদেশ, আদর্শবাণী। উপদেশটা সাধারণত হয় হাদিসের কথা, মনীষীদের কথা, এই আদর্শবাণীগুলি হচ্ছে উপদেশ। আর নিষেধ ফরবিড হচ্ছে ক্ষণিকের জন্য, যেটা তাকে নিবারণ করার জন্য বলা হয়, ক্ষণিকের জন্য। আজকে আমি বলতেছি এই তুমি আজকে মেলায় যাবা না, বা মেয়েরা আছে, মেয়েরা যারা সাধারণত একটু কনজারভেটিভ ফ্যামিলির, তারা তাদের মেয়ে সন্তানদেরকে বাইরে যেতে দেয় না। এখন মেলা বলতেই তো এখন মেলা মানেই তো মেলা, অনেক কিছু, অনেক সমারোহ, সকলেই সেখানে চলে যায়, মানুষেরও মেলা চলে সেখানে। তারপর কনজারভেটিভ কিছু ফ্যামিলির গার্জিয়ানরা তাদের মেয়ে সন্তানদেরকে বলে কখনো মেলায় যাবা না। যদি কখনো কথাটা বলে, তখন আমরা ধরে নেব যে এটা একটা কি, এটা কী করেছে, অ্যাডভাইস দিয়েছে। আবার যদি বলে এই মুন্নি আজকে মেলায় যাইও না, নেভার গো টু ফেয়ার টুডে,
কারণ এটা আজকের জন্য। কি বলেছে, অথবা আজকে মেলায় কোনো একটা সমস্যা, বৃষ্টি, বা আজকে তার বাবার কাছে টাকা নেই, সেই বাবার কাছে টাকা চাবে, এটা আজকের জন্য হতে পারে, হ্যাঁ, কিন্তু চিরদিনের জন্য না, তখন সেটা আমরা ফরবিড। এগুলো ন্যারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার বাক্যটা দেখো, নেভার গো টু ফেয়ার, কখনোই মেলায় যাবা না। আরেকটা আছে ডোন্ট গো টু ফেয়ার, মেলায় যেও না। ধরে নিতে হবে, তাহলে এটাই ধরে নিতে হবে আমার ফরবিড, জাস্ট নিষেধ করেছে, আর এটাই ধরে নিতে হবে আমার অ্যাডভাইস, মানে উপদেশ, জীবনের জন্য মেলায় যাব না। আরও অনেক বাক্য আছে, জাস্ট এটা মনে রাখলে তোমরা বাকিগুলো নিজে থেকেই তৈরি করতে পারবা। আরেকটা হলো প্রপোজ, সাধারণত প্রস্তাব দেওয়া। কাউকে একটা প্রস্তাব দিতে পারি আমি, চলো ফুটবল খেলতে যাই, চলো মেলায় যাই, চলো বাইরে থেকে ঘুরে আসি, চলো টেলিভিশন দেখি, হ্যাঁ, চলো এটা খাই, ফুচকা খাই, বা যে কোনো একটা কিছু করি। এটা তুমি প্রস্তাব দিতে পারো। সে যে রিসিভ করবে তা কিন্তু না, সে নাও করতে পারে। জাস্ট তোমার বলার ছিল, হ্যাঁ, তুমি তাকে একটা প্রস্তাব দিছো, বা তাকে তার ইচ্ছের বিরুদ্ধে হয়তো বা হইতে পারে, অথবা তার পক্ষে হইতে পারে, এটাই। তো এটা সাধারণত লেট দিয়ে শুরু হয়। তো তাহলে এখন আমরা আসি অ্যাডভাইস। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যে যে জিনিসগুলো দিয়ে শুরু হয়, যে জিনিসগুলো থাকে, অর্ডার থাকবে, রিকোয়েস্ট থাকবে, অ্যাডভাইস থাকবে, ফরবিড থাকবে, প্রপোজ থাকবে। আশা করি তোমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সটা মনোযোগ দিয়ে বুঝতে পেরেছি। আর একটু অপটিটিভ, যাক, এটা ক্লাসটা আজকে আমি নাও দিলাম, কিন্তু যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো ছিল, অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি, আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এই যে সমন্বয়ের একটা অনেক বড় প্রবলেম তোমরা তৈরি করে ফেলো, প্রবলেমটা আমি আজকে আশা করি বুঝতে পেরেছো। প্রবলেমটা তোমাদের থাকবে না। আর জটিল যেটা রিপিটিং ভালো লাগার সময় ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য তোমাদের যে প্রবলেমটা হয়, আশা করি আজকের পর থেকে তোমাদের আর এই প্রবলেমটা হবে না। ধন্যবাদ ডিয়ার স্টুডেন্টস। নেক্সট আবার তোমাদের জন্য আমি ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। রেগুলার ক্লাসগুলো দেখতে থাকবা। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, তারা কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার ভিডিওটি আগে পেয়ে অনুসরণ করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।